বিরতির পর আবারও ফিরে এলাম। আমি শেষ পর্বে এসে আসবো একবার রাজের কাছে। রাজ, এই অনুষ্ঠানে গোড়াতে আমরা কথা বলছিলাম, তুমি বলছিলে যে প্রলয়ের শুটিং করতে পুরুলিয়ায় যাওয়া, এবং সেটা এমন একটা জায়গা যে জায়গাটাতে আমি সাংবাদিক হিসেবে জানি যে বছর খানেক আগেও বাড়ির মানুষ বাইরে বেরোতো না। তুমি গিয়ে না এত টেকনিশিয়ান আর্টিস্টদের নিয়ে কাজ করে এলে, গ্রামের লোকেদের সাথে কাজ করলে, কি ধরা পড়লো? মাওবাদী অধ্যুষিত এলাকা, সারা দেশে সংবাদ শিরোনামে ছিল 100। অ্যাকচুয়ালি যখন মাওবাদী শুনতাম তখন ভাবতাম তাদের দেখতে কেমন হবে, তারা কি শুনেছি, অনেক কথা শুনেছি তারা কি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের চলন কি, তাদের বলন কি ভাবতাম। তো আমার সবসময় একটু এক্সপেরিমেন্ট করার একটা ইচ্ছে থাকে আর কি, আর একটু কিছু ঘটনা ঘটবে এরকম একটা মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে। পুরুলিয়া যখন শ্যুট করতে সবাই বলে যাস না, যেও না, কারণ ওখানে কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু সেই দায় তোমার উপর পড়বে। আমি বললাম কিচ্ছু হবে না, আমরা যাবই। এবং শুধু যাবই না, আমি যেটা মাওবাদী জোন বলা হয়, আমি সেই জোনে রাত্রিবেলা শুটিং করেছি। এবং শুটিং করতে গিয়ে আমরা সারাক্ষণ আমাদের টেকনিশিয়ানরা আমরা সবসময় খালি চেয়ে আছি মাওবাদী কোথায় দেখবো, মাওবাদী কোথায়, মাওবাদী। হ্যাঁ, কিছুতেই কোনোটাই মাওবাদীর মতো দেখতে না, মানে মাওবাদী যেমন কল্পনা করে গেছে, যেমন ডাকাতদের কল্পনা, কিন্তু বিশ্বাস করুন আমরা তো কাউকে দেখতেই পাইনি, মনে হচ্ছে আমার আপনার মানুষের মতো সবাই। এবং শুটিং খুব শান্তভাবে, আমরা একটা টেনশনে ছিলাম, চাপা টেনশনে, সেখানে তাদের সঙ্গে ওখানকার মানুষদের সঙ্গে ক্রিকেট খেলে কাজ করে ওরাই আমাদেরকে হেল্প করেছে কাজ করে। যখন ফিরছি তখন আমরা জাস্ট সাহস করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শুনেছি এখানে মাওবাদী থাকে, তো কারা? তখন যে আমাদের আশেপাশে যারা আমাদেরকে দেখছিল তারা বললো আমরাই মাওবাদী, এখন আর নয়। দিদির কথা বললে জবে থেকে পরিবর্তন এসছে, তবে থেকে আমরা সমস্ত সারেন্ডার করেছি এবং আমাদের ঘরের এরা চাকরি করে, আমরা এখন ভালো আছি। এখন ভাবি যে আমরা ভুল করতাম আর ভুল পথে চলতাম। আমার সবসময় মনে হয় যে আমার বাংলাকে নিয়ে আমি গর্ববোধ করি। এক্ষুনি দেব যখন ওই ট্যুরিজমের কথা বলছিল, আমার বারবার করে দিদিকে একটা জিনিস বলতে ইচ্ছে করছে, কোথাও আমার মনে হয় একটা প্যাকেজিংয়ের যুক্ত, তো আমার মনে হয় আমার বেঙ্গলকে ওই প্যাকেজিংটা করা দরকার ট্যুরিজমের জায়গা থেকে। মাওবাদী অযোধ্যা পাহাড় অত সুন্দর একটা জায়গা, পুরুলিয়া বলছে না, শুটিং হচ্ছিল সম্ভবত গৌড়ে, মানে যেখানে মানুষ, আমরা যখন শুটিং করতে, প্রাচীন সংস্কৃতি। ইয়েস, মালদাতে শুটিং করেছি আমরা, যখন মালদাতে দিদি শুটিং করতে যাচ্ছি, গৌড়ে শুটিং করছি, প্রথমবার শুটিং হচ্ছে। হ্যাঁ, তো আমাদের সবাই বলছে ওখানে যেও না, ওখানে কিন্তু কাটাকাটি হয়, তোমাদের কেটে ফেলে দেবে। আমি বলছি আমি যাবো, কি হয় আমি দেখতে চাই। আমরা গেছি, বিশ্বাস করবে না দিদি, ওখানকার মানুষজন মানে আপ্লুত, যে আমরা যাদেরকে দেখি সারাক্ষণ দেখতে গিয়ে টাকা দিয়ে টিকিট কেটে বা ঘরে বসে টিভিতে দেখি, তারা এখানে এসছে, ওদের কাছে গর্বের ব্যাপার। এবং শুধু আমাদের গর্বটা এখানে যে এরকম একটা জায়গা আছে, আমরা সবাই জানি না। সিনেমাটা দেখার পর বলছি বা এরকম একটা জায়গা আছে, গৌড় নাম শুনেছি, গৌড়ের ইতিহাস পড়েছি, কিন্তু গৌড়ে গিয়ে পৌঁছানো হয়নি। তা আমি সবসময় বলি যে ট্যুরিজমের জন্য যদি আমাদের ইন্ডাস্ট্রি বা আমাকে পার্সোনালি যদি কোনো রকম বেঙ্গল ট্যুরিজমের দরকারের জন্য যদি আমি একটা ফ্রি অফ কস্ট সারা বছর ধরে কাজ করতে পারি, আমি করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ অফ মাই বেঙ্গল। থ্যাংক ইউ ভেরি মাচ। নিঃসন্দেহে এটা যারা বাংলার মানুষ, আমি এদের সবাইকেই বলবো, দেব আছে এখানে, নবী আছে, আমার শ্রাবন্তী বা আজকে রাজরা যারা আছে, প্লিজ প্রমোট করো বেঙ্গলের ট্যুরিজমকে। তোমাদের যেখানে সুযোগ পাবে, সিনেমার মধ্যেও একটু ঢুকিয়ে দিয়ে, টিভির মধ্যেও ঢুকিয়ে দিয়ে। আমি তোমাদের বলবো ইকো পার্ক যেটা আমরা করেছি, ইকো ট্যুরিজম, তোমরা শুটিং করতে শুরু করো ওখানে। ওখানে সঙ্গীতের প্রোগ্রাম হতে পারে, সঙ্গীত মেলা হতে পারে, শুটিংয়ের হতে পারে, দারুণ জায়গায়। কলকাতা বিউটিফিকেশন যাও, গাজলডোবা যাও, আমি তোমাদের বলছি বকখালি যাও, একদম স্টেট দার্জিলিংয়ে লামাহাটা থেকে শুরু করে এত জায়গা, তরাই ডুয়ার্স একদম পুরো সুন্দর সেজে আছে, শুধু তোমাদের যাওয়ার অপেক্ষায়। এই যে ঋতু মারা গেল, ঋতুর মৃত্যুর কিছুদিন আগে লাস্টটা মনে হয় করেছিল নর্থ বেঙ্গল। আমার সাথে কিন্তু ঋতু যোগাযোগ করেনি। ঋতু তো একটু লাজুক প্রকৃতির ছেলে, কিন্তু খুব ভালো, খুবই মিষ্টি স্বভাবের, এবং সত্যি ওর কোনো তুলনা হয় না, ওর তুলনাও নিজেই। আমি হঠাৎ ও প্রতিদিনই লিখতো, ফার্স্ট পার্সন বলে একটা লিখতো, আমি ওর লেখাটা কিন্তু পড়তাম প্রতি সপ্তাহে। তাতে ও লিখেছে যে আমি উত্তরবঙ্গে যাচ্ছি, কিন্তু ওর একটা পরিচিত কেউ ছিল, সে মারা গেছে, এবার গিয়ে কোথায় থাকবো তাই ভাবছি, কে অ্যারেঞ্জমেন্ট করবে। আমি ওটা দেখে না, আমি ওকে ফোন করলাম, ঋতু তুমি উত্তরবঙ্গে যাচ্ছ, আমায় বলোনি, বলো না কোথায় যাবে, কোথায় থাকবে। বলে আমি উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী গৌতম দেবকে পাঠিয়ে দিলাম, দিয়ে বলো তো যা যেখানে থাকার জায়গা আছে সব ব্যবস্থা করবে। এটাই হচ্ছে তুমি, এর জন্য এত এক্সপেকটেশন, এত আশা আমাদের ছেলে মেয়েরা করবে, তো তাদের এটাই তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। মানে গভর্নমেন্ট ডেফিনেটলি করবে, কিন্তু আমাদের আম জনতাকেও হসপিটালিটি বেশি বাড়াতে হবে। আমাদের ডিট করা বা চিট করা ব্যাপারটা, শুধু আপ্যায়ন না, আমাদের হ্যাঁ, সেটা সেই কালচারটা আমাদের মধ্যেও আসতে হবে। এই দিদি যেটা প্রথমেই গ্রাম বাংলায় আমি বলছি, এই যে যাত্রা, নাটক,
সংস্কৃতি সিনেমা এই যে করে, তারা কত খুশি হয়, তারা গর্বিত হয় যে আমার এলাকায় শুটিং করতে এসছে। এরকম তোমরাও নতুন নতুন জায়গা খুঁজে নাও, যে জায়গাগুলো কেউ জানে না তোমরাও বের করো, দরকার হলে আমাকেও কখনো কখনো জিজ্ঞেস করো, আমি স্টেট বলে দেবো। এবং আমার মনে হয় এখন আর ওই ভয়টাও নেই, মাওবাদীর যে ভয়, কারো কোনো ভয় আর কোনো ভয় না, নেই। পাহাড়ে গেলে ভয় সমস্যা আমি হতে একটা কথা পারে। বলি, রজত, আমি এটা আগেও বলেছি এখনো বলি, আমি এখনো মনে করি আমি কিন্তু বামপন্থাকে ভালোবাসি, কিন্তু বামপন্থার নামে কিছু লোক এই মাওপন্থার নামে আর তাদের সাথে তাদের সহযাত্রী হিসেবে যে একটা রাজনীতির খিচুড়ি করছে, আমি এটার বিরুদ্ধে। আমি খুনের রাজনীতি সমর্থন করি না, সন্ত্রাসের রাজনীতি সমর্থন করি না, বন্দুকের রাজনীতি সমর্থন করি না। তাই আমি মনে করি যারা এদের মদত দিয়ে এই যে ভয় দেখিয়ে টাকা তোলা, ভয় দেখিয়ে খুন করা, এই যে হঠাৎ করে এলাম 15 জন বাইক নিয়ে এলাম একটা খুন করম চলে গেলো, কৃতিত্ব কোথায়? এটা কিন্তু ডাকাতরা করে এই জিনিস। আদর্শের লড়াই আদর্শ দিয়ে হোক, নীতির লড়াই নীতি দিয়ে হোক, এথিক্সের লড়াই এথিক্স দিয়ে হোক। আমার সাথে বামপন্থী অনেক আছে এবং তাদের আমরা বিভিন্ন জায়গায় মিনিস্টার করেছি। পূর্ণেন্দু বোসকে ছিল নকশাল করতে, তিনি আজকে আমাদের মিনিস্টার। দোলা নকশাল করতো, দোলা আজকে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মহিলা আমাদের সভানেত্রী। প্রদীপ ব্যানার্জি ছিলেন, প্রদীপদা আছেন, এরকম অজস্র বন্ধু আমি বলতে পারি যারা ব্রাত্য একদিন বামপন্থী সমর্থক ছিলেন, ব্রাত্য বোস তার পরিবার, মানে আমি নাম করে বলছি না সবার, রবি রঞ্জন চ্যাটার্জি থেকে শুরু করে এরকম অনেকে আমাদের সাথে আমি খুশি, কারণ আমাদের পার্টিটা হচ্ছে প্রো পিপল এবং আমি মনে করি গভর্নমেন্টটাও প্রো গভর্নমেন্ট। সুতরাং প্রো গভর্নমেন্ট আর প্রো প্রগ্রেসিভ অ্যাটিচিউডে যারা আছে আমি সেটাকেই মনে করি পন্থা, জনগণের পন্থা। এর থেকে বড় পন্থা গণদেবতা, গণপন্থা কিছু হতে পারে না। সুতরাং আমি আবেদন করবো যারা মাওবাদীদের নামে, ওরা কিছু সিস্টার অর্গানাইজেশন করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে হঠাৎ করে রাস্তায় বসে পড়ছে, হঠাৎ করে লোকের রোড আটকে দিচ্ছে। আরে ভাই, কত লোকের প্রয়োজন রাস্তায় চলা, রাস্তায় কেউ আটকায়? রাস্তায় বসে পড়ছে আর বন দেখছে। আমি তোমাদের বলবো বন্ধ অবরোধ যারা করছে, কথায় কথায় রাস্তায় বসে পড়ছে, এটা ঠিক নয়। তাদের 10 জনের ইগোর লড়াইয়ের জন্য 10,000 মানুষ ক্ষতি করবে, সবকিছু অবরোধ করে দিচ্ছে। এটা আমাদের সবার দেখার দরকার। দিদি, আমার হয় যারা যারা একটা last দেখছে প্রশ্ন। তাদের উপর একটা কর্তব্য, এই যে প্রশ্নের বন্ধের পরিপ্রেক্ষিতে রাজনীতি। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি কোনোদিন জানেন যে আপনার দলের কোনো লোকজন এইভাবেই জড়িয়ে পড়ছে বা এরকম কোনো কাজ করছেন, আপনি কি স্টপ নেবেন? প্লিজ গিভ মি দ্য ইনফরমেশন। আমি ক্রস চেক করি অলওয়েজ, কারণ কেউ তোমার নামে আমার কাছে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু উইদাউট ক্রস চেকিং আই ক্যানট টেক অ্যাকশন। আই হ্যাভ টু নো অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য কজ। আমি অ্যাকশন তো নিই, আই হ্যাভ অলরেডি প্রুভড। তুমি আমাকে বলো সিপিএমের ধর্ষণ করেছে বলেছে সম্পদ, আমাদের এখানে একটা পুলিশ খুন হয়েছে আমার একজন সহকর্মী, আমি সঙ্গে সঙ্গে মুন্নাকে অ্যারেস্ট করিয়েছি, আমাকে বলেছে এখানে পাওয়া যাচ্ছে না, আমার যেখানে পাবে সেখান থেকে নিয়ে এসো। করেছি কি করাইনি? আমি শম্ভুনাথ কাউ একটা খুনে জড়িয়ে পড়েছিল, টেনে এনে করিয়েছি। এই যে সাংবাদিকদের মেরেছিল শিবু যাদব, কেটে গণ্ডগোল হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে এনে অ্যারেস্ট করেছি। দেয়ার আর সো মেনি ইনসিডেন্টস আই হ্যাভ ডান ইট। যে করে না তার কথা বলার কোনো অধিকার নেই, যারা করে তার কথা বলার অধিকার আছে। আমি বেশি কথা বলি না, কিন্তু আমি দেখছি একতরফা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হচ্ছে। জেনে রাখবেন, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন কিছু লোকের, এই মাওবাদী যারা বলছে মাওবাদীদের নাম করে সিপিএম খেলছে, সিপিএম কংগ্রেসও খেলছে, বিজেপিও আছে। এরা যে খেলছে, আমি রাজনীতির কথা বলতাম না, কথাটা এলো বলে তারা ভাবছে একে খুন করে দাও। আমি কেন বলছি? ইট ইজ মোর দ্যান হোম মিনিস্টার, নট লেস দ্যান এনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছে ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার, প্লিজ টেক কেয়ার। তো আমাকে তো মানুষের কাছে যেতে হবে। ক্যান আই সে নো? আমি কি বলতে পারি আমি রাস্তা দিয়ে গেলে মানুষকে নমস্কার করবো না? আমি মানুষের কথা শুনবো না? তোমরা কেন আমাকে খুন করার প্ল্যান করেছো আমি জানতে চাই। আর আমাকে খুন করে যদি কেউ ভাবে যে রাজনীতির প্রতিযোগিতায় পারলাম না, উন্নয়নের প্রতিযোগিতায় পারলাম না, মানুষকে ভালোবাসার প্রতিযোগিতায় পারলাম না, তাই ওকে এখান থেকে সরিয়ে দাও, তৃণমূল কংগ্রেস উঠে যাবে, আরও শক্তিশালী হবে, এত সস্তা নয়। সুতরাং এরা কারা করে? এরা যারা কাপুরুষ তারা করে। আর মৃত্যুকে আমি ভয় পাই না। কেন? মৃত্যুকে আমি অনেক জায়গায় সামনে থেকে দেখেছি। জন্মিলে মরিতে হবে, একদিন মৃত্যু হবেই। মৃত্যুটাকে আমি এরকম তুড়ি মারার মতো উড়িয়ে দিই। আর যারা কাপুরুষ, যাদের সাহস নেই, দুর্বল, তারা খুন করার রাজনীতি করে, আমি করি না। এবং আই ডোন্ট কেয়ার অল দিস। শ্রাবন্তী, অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন রয়েছে এবং খুব পার্সোনাল কোশ্চেন আমাকে আগেও বলেছে। আমি জানতে চাই তুমি কি খাও, মানে কি সারাদিনে তোমার ডায়েটটা কি আছে? আমার ডায়েটটা খুব, আমি জানি আমার মতো মানে সবাই আর কি তোমার কাছ থেকে জানতে চায়। দেখো, তোমরা একটু বেশি ডায়েটিং করো, আমি খুব বেশি আমি একটা কথা বলি, লিভার কিডনিগুলো যাতে ভবিষ্যতে ভালো থাকে খাবে, কিন্তু কার্বোহাইড্রেটটা কম খাও, কিন্তু প্রোটিনটা বেশি। এটাই খাওয়ারি, প্রোটিন আমার দুটো আছে, একটা হচ্ছে ভেজ প্রোটিন আর একটা হচ্ছে নন ভেজ প্রোটিন। এগুলো টেক কেয়ার করো। মমতা ব্যানার্জি
কোন প্রোটিন? হ্যাঁ তুমি কি খাও? মনে হয় নাকি মানুষের প্রোটিন, মানুষের প্রোটিন, সেই প্রোটিনটা হচ্ছে আমি দেখো একটু হাঁটতে টাটতে ভালোবাসি। হ্যাঁ, সেটা আমি আমার অনেক শুনেছি। মারার পরে আমি এমনকি 26 দিন অনশন করার পরে, তখন তো আর কোনো ট্রিটমেন্ট ছিল না, আমি প্রায় অনশন করার পরেও 26 দিন আমি প্রায় 3 মাস শুধু জলের ওপরে ছিলাম। এটা অনেকে জানে না, হসপিটালে ছিলাম, বাড়িতে এসেও জলের ওপরে ছিলাম, কারণ যখন তুমি অনেক দিন খাবে না তখন তোমার একটা প্রবলেম হয়ে যায়, যার জন্য আমার গল ব্লাডারগুলো অপারেশন হয়ে গেল। আচ্ছা, তখন থেকে আমি ট্রেডমিলটা খুব করি, ট্রেডমিলটা একটু বেশি করে ফেলি, কখনো কখনো 5, 6, 7, 8-এও চলে যেতাম। একদিন বলেছে তার সঙ্গে মিটিং চলে। হ্যাঁ, তার সাথে মিটিং চল, হ্যাঁ। তা আমি বললাম কি, তা বাবাকে একদিন বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি কমান কমান কমান, ওটাকে এখন আমি 5.5, 6 নামিয়েছি। সানডে হলে 6 করি, মানে ছুটির দিন যদি কোনো দিন সময় পাই 6-7-এ চলে যাই, আর অন্য দিন না হলে আমার অফিসে আসতে হয় মহাকরণ, 1 ঘন্টা আমার এটার জন্য টাইম লেগে মানে যায়। চাপে পড়ে 5.5। হ্যাঁ, চাপে পড়ে চাপে পড়ে 5:30, 5:30। কিন্তু সন্ধ্যাবেলা আলো 5 করি। মোট কথা টোটালি ডেলি যদি আমি 10-11 না করি আমার ভালো লাগে না, এটা একটা। তাছাড়াও আমি একটু এক্সারসাইজ করি। হ্যাঁ, আমি একটু ঠাকুর পুজো টুজো করি। আমি যেমন রমজান মাসে প্রত্যেকটা রোজায় প্রায় তুমি আমাকে পাবে রোজা ভাঙার কাজে। একসময় আমার আকবর বলে একটি সহকর্মী ছিল, আমাদের এমপি ছিল, আকবর আলী খান। আমি এত ভালোবাসতাম ওকে, আমরা তখন পার্লামেন্টের এমপি টুগেদার ছিলাম। আকবর রোজা করতে বলে আমরা এমপিরা তখন খেতাম না, ও যখন আসতো আমার বাড়িতে রোজা ভাঙিয়ে ও খেতো, তারপরে আমরা খেতাম। তেমনি ঈদের সময় যদি আমার বাড়িতে শিমুয়ের পায়েস না পাঠায় আমার খুব রাগ হয়। হ্যাঁ, আর তারপর ফিরনি খুব ভালো লাগে, টেস্টি হয়। মাঝে মাঝে আমার বাড়িতে পাঠায়, সব বিরিয়ানি টিরিয়ানি সব পাঠায় আমার মুসলিম ভাই বোনেরা। তেমনি দুর্গা পুজোয় জেনে রেখে দাও, দুর্গা পুজোটা আমি উপোস করি না, অষ্টমী পুজোটা দিই, সন্ধি পুজো এটা দিই, কিন্তু কালী পুজো আমার বাড়িতে হয়। এটা আমাদের অনেক দিনের একটা ইতিহাস আছে, হয় ছোট্ট একটা কালী পুজো হয়। আমি সব ধর্মকে খুব ভালোবাসি। আমি আবার দেখো গুড ফ্রাইডে আমি নাইট প্রেয়ারে যাই, আমার খুব ভালো লাগে প্রেয়ারটা দেখতে। আমি আবার দেখো গুরু ভগৎ সিং, গুরু নানক এনাদের যখন প্রোগ্রাম, ওরা খুব ভালো হালুয়া খায়, যখন খিদে পায় জানো তো, হালুয়া খেতে আমি খুব ভালোবাসি, হালুয়া খেতে চলে যাই, ওরা দেয়। এই তো কদিন আগে ওরা একটা প্রোগ্রাম করলো, আমাকে ছোলা খাওয়াচ্ছিল। ব্রেকিং নিউজ। হ্যাঁ, ব্রেকিং নিজের জন্য সময় এর মধ্যেই, কাজের মধ্যেই বার করে নাও তুমি? হয়তো নিজের জন্য আমার ওইটুকুই টাইম, যতক্ষণ আমি ট্রেডমিল করি, আচ্ছা, করেই আমি রাইটার্সে চলে আসি। তখন কি খাই, ট্রেডমিল করার পরে বড়জোর আমি যেদিন সন্তোষী মাতা থাকে বা মঙ্গল চণ্ডী থাকে, আগের মাসে যেমন দুটোই ছিল সপ্তাহে, জয় মঙ্গলবার, আর ফ্রাইডেটা আমি করি অনেকগুলো কারণে, জুম্মাবার আছে, সন্তোষী মাতা আছে, খ্রিস্টানদেরও বার, ফ্রাইডেটা আমি করি। ফ্রাইডেটা আমি টক খাই না, সেই জন্য সিঙ্গুরের জন্য আমার একটা আছে, যতক্ষণ সিঙ্গুর জয়ী ফেরত না পাবে। তো ফ্রাইডেটা আমি ওই কি করবো, একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে আসি। খুব চা খেতে ভালোবাসো? চা বেশি খাই না, 3-4 বার খাই, কিন্তু একটু কম চিনি, একটু কম সুগার হয়। যেমন এরা চা দিচ্ছে, চাটা এত মিষ্টি, ক্ষীরের মতো, ক্ষীর চা আমি খাই না। পাঞ্জাবি চা বলি। হ্যাঁ, পাঞ্জাবি চা খুব ভালো চা, কিন্তু আমি একটু লেস সুগার লেস মিল্ক খাই, কম সুগার কম। সুগার এমনি আমার প্রবলেম নেই, না মেনটেন করি না আমি। দেখো কাজকর্ম করতে হয় তো, এটা আমার নিজের জন্য, আমি একটু পছন্দই করি লেস সুগার লেস মিল্ক, কিন্তু আমি মিষ্টি খেতে ভালোবাসি, ভেবো না যে খাই না, রাবড়ি খেতে ভালোবাসি। রাতের খাবার মানে হচ্ছে তোমার মুড়ি খাই 6 দিন সপ্তাহে, আর শনিবার দিনটা মজা করে ডিমের ঝোল করি, একদম বড় বড় হাঁসের ডিম আলু দিয়ে ভালো করে লাল টুকটুকে করে ভাত খাই, ঠিক আছে শনিবার দিনটা। অন্যদিন কখনো হয়তো মুড়ি খেলাম, তরকা কিনলাম দোকান থেকে কিনি, কিন্তু বাড়িতে করি। আমার দোকানের উল্টোপাল্টা খেতে ভালোবাসে, মানে তোমরা হয়তো কি জানোই না, কোনোদিন আমার মাছ খেতে ইচ্ছে করলে আমি কি করে যাও তো দোকানে, জানো তো অনেক সময় ছোট ছোট হোটেল বাঙালিদের আছে না, আমার খুব ভালো লাগে, ইন্টারেস্টিং, ওরা যে মাছের ঝোলটা বানায় টেস্টটা অন্যরকম হয়। আমি আমার ভাই যে আমি আমার দুটো বউ আমায় দেখে, লতা আর কল্পনা, ওদের বলি কি লতা শোন না, ওই দোকানটা থেকে বলবি না আমি খাবো, তুই 2টো মাছ নিয়ে চলে যেত। ওই নিয়ে চলে এলো, ওই ঝোলটা খেতে দারুণ টেস্ট, জানেন তো, ছোট দোকানে, বড় হোটেল নয়, ছোট দোকান, পাড়ার দোকান, ডিমের ঝোলটা ভালো বানায় আলু দিয়ে, ওইটা কখনো খেয়ে নি। এইটা হচ্ছে আমার রাতের খাবার। তারপরে রাত্রির বেলা, হ্যাঁ, লতা আমাকে একটা আপেল দেয় রাত্রিরে, তার আমি হাফ খাই, ওকে হাফ দিই, কারণ ওর হিমোগ্লোবিন কম, আমি না বললেও খাবে না, ওকে দিই। আর রাত্রির বেলায় আমি একটু উল্টো পাল্টা খাই। কিরকম বলো তো, রাতের বেলায় আমায় একটু কিছু খেতে হয়, তখন একটু উজ্জ্বলা চানাচুর খেলাম, পাপড়ি বাদাম ছাড়া, পাপড়ি ভাজা, অথবা একটু টুকটাক চানাচুর বা মুড়ি, এসব একটু চলে। আর কিছু না পেলে ছোটবেলা থেকেই চানাচুরটা খেতে ভালোবাসো? একদম, নোনতা, আর এই ছোট ছোট লজেন্স গুলো পাওয়া যায় না 5 গ্রাম, ওই যে ক্যাডবেরি ছোট 4 গ্রাম ক্যালোরি, যেটা 5 গ্রাম ক্যালোরি, পরে দেখে নিয়েছি। ওইটা কখনো আমি 10টাও খেয়ে নেই, কখনো তাহলে ঘুমান কখন? যেটা বলছিলে, হ্যাঁ, মানে যেদিন 10টা খাওয়া হচ্ছে সেদিন কি হেভি ডিনার? তাহলে ঘুমান কখন? ঘুমোই, তারপরে স্টার জলসা দেখতে শুরু করি, রাত্রি 11টার পর থেকে এটা শুরু করি। মানে যদি 11টার পরে আমি ফ্রি হয়ে যাই, তাহলে 12টা থেকে দেখি, 2টা পর্যন্ত দেখি। হোমিওপ্যাথি প্র্যাকটিস করুন কখন?
এই যে একটু ঢোকার আগেই দেখলাম হ্যাঁ, একজন সব- মহিলাকে না, আমি তো তাই ভাবছি। হোমিওপ্যাথি আসলে আমাকে এত মেরেছে না, আমি প্রচন্ড হসপিটালে তখন রাত্রে সব পেশেন্টরা ঘুমোতো আর আমি ঘুরে ঘুরে দেখতাম কোন রোগের কি ট্রিটমেন্ট হচ্ছে। আমি কিন্তু সবচেয়ে ভালো ড্রেসিং করতে পারি, মাথায় রাখবেন, যে কোনো অপারেশনের পরে ড্রেসিং আমায় করতে বলবেন আমি করে দেবো। ড্রেসিং আমি শুধু সেলাইটা শিখছি এখন, হট করে সেলাই আমার করা উচিত, আই এম নট ডক্টর, কিন্তু হট করে একটা ইনসিডেন্ট দেখলাম চোখের সামনে এত রক্ত পড়ছে, আপাতত করে দেওয়ার জন্য এটা আমি শিখছি। কিন্তু ওটা ছাড়া আমি একটু আলোচনা করতে ভালোবাসি। বাচ্চাদের সাথে যখন মিশি, বাচ্চারা কি ভাবছে সেটা যেমন দেখি। এই যে কম্পিউটার, ইন্টারনেট, টুইটার, ফেসবুক, আমি কিন্তু কারো কাছে শিখিনি, আমি আন্দাজে মারি। এই যে ক্যাশিও বাজাই ইচ্ছে মতো, ভালো বাজাতে পারি না, যেটুকু পারি নিজেই শেখা। কিন্তু আমি কিন্তু উলবোনা থেকে শুরু করে এমন কিছু নেই যে পারি না, সবকটাই করতে পারি, শুধু মেশিনে সেলাই পারি না। সুতরাং গাছে উঠতেও পারি, পুকুরে সাঁতার, ইয়েস অফকোর্স, একদম তুমি বাসের আছেন। আমি গ্রামের সবটা বুঝি, ওই গ্রামের সাঁকো পার হয়ে চলে যাই, গ্রামের বাস দিয়ে একটা বাসে দিয়ে দেবে, গ্রামের আল বলে, আল আলাদা, সাঁকো আলাদা। মমতাজির সঙ্গে সফর করার সুবাদে একদিন সাংবাদিক সত্যি মানে সারাদিন তো থাকতে হবে। ব্যাগ রয়েছে, যে ব্যাগটার নাম জঙ্গলমহল। আমার ব্যাগটার নাম জঙ্গলমহল কেন বলো তো? আমার যে কাঁধে ব্যাগটা, ওটা আমি নিজেই, আমার একজন সহকর্মী করে দিয়েছে। ওই ব্যাগটার মধ্যে সবকিছু পাবে, তার মধ্যে একটা আস্ত ওষুধের দোকান আছে, যেটা মমতা ব্যানার্জি না না আমার জন্য নয়, এটা হচ্ছে হট করে যদি মানুষের প্রয়োজন সবার হয় জন্য, গোটা টিমের সব সময় রেখে দিই আমি এটা হাতে। সমালোচকরা এটা দেখে না, দেখতে পায় না। সমালোচনা করতে দিন, খুব ভালো, বাট আই ক্যান টেল ইউ ওয়ান থিং, আব্রাহাম লিঙ্কনের কোটেশন, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। আর একটা কথা তো আছেই, তোমার হিংসা আমার জয়। মানুষ যেটা চোখে দেখে সেটাই মানুষ বিশ্বাস করে। কারণ আমার এই চেয়ারটা আমার কাছে কাটার মতো, যেখানে টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, বদনাম ছাড়া কিছু নেই, কেন আমি থাকবো বসে গালাগালি খাবো? কাজ করবো সারাদিন, কাজের স্যাটিসফ্যাকশনটা তো হবে।